সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে একটা গত টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশন পার্ট 2। গত পর্বে দেখাচ্ছি প্রিপজিশন পার্ট 1, আজকে প্রিপজিশন পার্ট 2। তোমরা আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা এক এক করে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে প্রিপজিশন, আগে তোমাদেরকে আমরা ভিডিওতে বলেছি যে এইটা হচ্ছে ভাষার একটা অলংকার। এমন কোনো জায়গায় নেই, এমন কোনো বাক্য নেই যে এই এই প্রিপজিশনটা ব্যবহার হয় না। তো আমাদেরকে প্রিপজিশনটা খুব ভালো করে চেনা দরকার। তাছাড়া লার্নিং, এটা আমরা যেহেতু আমি লার্নিং সেক্টরে, তুমি লার্নিং নিচ্ছ, আমি টিচিং দিচ্ছি, এদের টিচিং অ্যান্ড লার্নিং। তো এখানে একটু তোমাদের একটু বলার আছে, যেহেতু এটা একটা তথ্যবহুল ক্লাস, এখানে অনেক কিছু তোমাকে নিতে হবে, আমাকে দিতে হবে। আমার হয়তো সব কথা মনে থাকে না, কারণ ভিডিও করার সময় অনেক প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো বাদ চলে যায়। তো এটা হবে, এটা সকলের ক্ষেত্রে হয়, কারণ একটা বিশাল বড় একটা জিনিস সকল এক্সাম্পল মনে থাকে না। তো আমরা মূল বিষয়ে ফিরে যাই। আমরা যেটা করছিলাম যে প্রিপজিশন পার্ট 2। এই প্রিপজিশন কি করে শিখতে হয়, কিভাবে ব্যবহারটা করতে হয়, এইটাই মূলত আজকের আমাদের বিষয়। তো প্রিপজিশনটা আমরা আগেই বলেছি যেটা বিফোর দ্য নাউন, নাউনের পূর্বে বসে। তো আজকে আমরা কয়টা প্রিপজিশন নিয়েছি? 12টা মতন। গত পর্বে দেখেছি 12টা, আজকে 12টা। এইভাবে আমরা মোট 47 থেকে 48টা প্রিপজিশন আছে, সমস্তগুলো ব্যাখ্যা করে বোঝাবো। পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স লেভেলে কোনো মডেল বা কোনো বিষয় সমাধান করব, তখন আমাদের এই গ্রামারগুলো, এই নিয়মগুলো আমাকে খুব কাজে লাগবে। এই জন্য আমি আগে থাকতেই তোমাদেরকে বেসিক কিছু নলেজ আমি দিয়ে রাখছি। আজকে আমরা প্রথমে আসি বিফোর, পূর্বে, আগে। এটা একটা কমন প্রিপজিশন, এটা সবাই জানে। তবু আমি তোমাদেরকে বলি যে বিফোর এবং পূর্বে বা আগে, পূর্বে কথাটা বলা হয়, আগেও কথাটা বলা হয়। এই পূর্বে বা আগে, এই যে একটা শব্দ, এইটা আমি যে কোনো কথা, বিশেষ করে যেহেতু আমরা বাঙালি, এই কথাগুলো আমরা বাংলায় ব্যবহার করে শিখব। যেমন মনে করো যে দুপুরের আগে আমি বাড়ি যাব না, কিংবা তোমার পূর্বে আর একজন এসেছিল, কিংবা সকলের আগে আমাকে যেতে হবে। এই যে সকলের আগে, তোমার পূর্বে, তার পূর্বে, আমরা এই পূর্বে, এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা ব্যবহার করা শিখবো, এবং এটাকে বলে প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা ছাড়া তুমি এটা ধরতে পারবো না। তাই আমি যদি এখানে লিখি বিফোর ইউ, তোমার আগে আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম। এই যে তোমার আগে আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম বিফোর ইউ। এই বিফোর কথাটা এখানে দেখো, আমি যদি এখানে বিফোর বাদ দিয়ে যদি আফটার লাগাই দিই, তাহলে তোমার পরে আমি বাড়ি যাব। এক প্রিপজিশন দেখো কথাটাকেই চেঞ্জ করে দিচ্ছে, বিফোর আফটার। এই জন্য আগেই বলছিলাম যে প্রিপজিশনটা না জানলে ভাষাটা ঠিক মতন প্রকাশই করা যায় না। এবার বি সাইড, পাশে। এই বি সাইড এবং বি সাইড দুটো শব্দ আগে বোঝার চেষ্টা করো। এটার মানে পাশাপাশি, আর এইটা হচ্ছে বি সাইড, পাশে। আমি তোমার পাশে বসেছিলাম, সে আমার পাশে বসেছিল। ইংরেজির পাশে সে ম্যাথটাও শেখে। তো এই যে ইংরেজির পাশে সে ম্যাথটা শেখে, এখানে দুটো বিষয় নিয়ে বলেছি। ইংরেজির পাশে সে ম্যাথটা শেখে, সে মূলত ইংরেজি তো শিখছেই, ইংরেজির পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে ম্যাথটা। এই যে পাশাপাশি যখন ব্যবহার হয়, বা যাকে বলা হয় ডুয়েল কোনো ফর্ম, যে একটা তো সে করে, পাশাপাশি আরেকটা করে, তখনই আমরা বি সাইডটা ব্যবহার করব। তখন বি সাইডটা ব্যবহার করব। আর বি সাইডটা তা না, বি সাইডটা হচ্ছে এটা শুধু পাশে। যেমন বইয়ের পাশে কলমটা রাখা ছিল, টেবিলের পাশে একটা গ্লাস ছিল, কিংবা
আমার পাশে এই ছেলেটা বসেছিল, এই যে পাশে, সবগুলো কিন্তু পাশে, কিন্তু আরেকটা পাশাপাশি যে ইংরেজির পাশাপাশি সে ম্যাথটা শেখে, সে লেখাপড়ার পাশাপাশি সে গানটা করে, মূলত সে লেখাপড়া করে। তো লেখাপড়া করে কিন্তু লেখাপড়ার পাশাপাশি সে গানটাও শেখে। তাহলে আমরা এই যে লেখাপড়ার পাশাপাশি সে গান শেখে, হি লার্নস মিউজিক বিসাইডস এডুকেশন। এই যে বিসাইডস এডুকেশন, এডুকেশন তো সে নিচ্ছেই। আমি এই জায়গাটা বাঁকড়া দিবি, হি লার্নস মিউজিক বিসাইডস education. He learns music besides education. তাহলে এখানে besides আর education এর আগে বসেছে। তার মানে যখনই কোনো নাউন বা নাউন কমপ্লিমেন্টের আগে যখন কোনো প্রিপজিশন বসে, এটাকেই আমরা প্রিপজিশন বলি। বাংলায় এটা বিভক্তি বলা হয় বা অব্যয় বলা হয়। কেউ বিভক্তি বলে, কেউ অব্যয় বলে, কিন্তু আসলে মূলত এই যে নাউনকে যে শব্দটা মডিফাই করছে, যে শব্দটা বলা যায় না, এটা বিভক্তি। এই বিভক্তিটা যদি আমরা ব্যবহার না করি, কোনো কথাই ঠিকঠাক মতন শোনা যায় না। অবশ্য বিটুইন, বিটুইন মানে দুইয়ের মধ্যে, একটা না, দুইয়ের মধ্যে। তো বিটুইনটা এখানে আমরা এখানে লিখে রেখেছি দুই এর মধ্যে। তো দুই এর মধ্যে অর্থাৎ কোনো কিছু দুটোর মধ্যে ভাগ হবে। এই বিটুইন বুঝতে গেলে আমার এমন লাগে, এমন বুঝতে গেলে বিটুইন লাগে। এমন মানে অনেকের মধ্যে, বিটুইন মানে দুইয়ের মধ্যে। তবে যেমন আমটা দুটো ছেলের মধ্যে ভাগ করে দাও, তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু। কিন্তু আমটা যদি ছেলেদের মধ্যে ভাগ করে দাও, যে ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য বয়েজ। এই যে অ্যামং দ্য বয়েজ, যখনই অ্যামং কথাটা আসে তখন অনেকজন হয়ে যাবে, যখন বিটুইন আসবে তখন দুইজন হবে। ওকে, এবার সে বিলো, একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিলো মানে নিচে। এই নিচের মানে আছে অনেকগুলো। তো বিলোটা কি, আগে আমি তোমাদেরকে সেটা বোঝাই দিই যে বিলোটা কোথায় বসে। মনে করো একটা পেজ, একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠার উপরের অংশ আছে, নিচের অংশ আছে। এই যে পৃষ্ঠার উপরের যে নিচের অংশটা, এটাকে বলা হচ্ছে বিলো। একটা দেয়াল, একটা দেয়ালের উপরে আছে, নিচেই আছে। তাহলে আমরা নিচেই যদি কোনো কিছু লিখি তখন এটা বিলো হয়। কিন্তু যখন টেবিলের নিচে, খাটের নিচে কিংবা গাছের নিচে যখন আমরা বলি, এটা কিন্তু এই বিলো নিচে না। ওকে, তার মানে বিলো শব্দটা হচ্ছে উপরে একটা অংশ থাকবে, নিচে একটা অংশ থাকবে। উপরে একটা অংশ, নিচে একটা অংশ। নিচের যে অংশটা ওটাকে বিলো বলা হয়। বিশেষ করে এটা কোনো পেজে এই কথাটা লেখা হয়, যেমন প্যাসেজের নিচেই প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্যাসেজের যে নিচে যেটা বললাম, একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফ, সে যেটাই হোক না কেন, তার যেটা নিচে আছে, নিচের অংশটা আছে, ওই নিচের অংশটা বিলো। তাহলে বিলো দি প্যাসেজ, বিলো দি প্যাসেজ। তো এই যে প্যাসেজের নিচের অংশটা পড়ো। তার মানে আমরা যখনই কোনো নিচু কোনো অংশ হয় তখন সেই নিচু অংশটাকে বিলো বলা হচ্ছে। এবার হচ্ছে বাই। বাই মানে দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে বাই মানে হচ্ছে যে বাইটা আসলে কি? বাইটা হচ্ছে যে কোনো কিছুর মাধ্যম দিয়ে যেটা হয়, যেমন বাইদা অমুক, বাইদা তমুক। এই যে বাইদা অমুক তমুক আমরা যে কথাটাই বলি না কেন, এখানে বাইটা দিয়ে বোঝানো হচ্ছে সেই বস্তুটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, হি কাট দি ট্রি বাই দা এক্স। হি কাট দ্য ট্রি বাই দা এক্স। এই যে বাই দা এক্স, এখানে বাইটা বোঝালো যে কুঠারটাই সে ব্যবহার করেছে। যেমন আমি হাত দিয়ে যদি কিছু করি, আমার এখানে এই যে হাতটা যখন খুব গুরুত্বপূর্ণ আকারে ব্যবহার হবে তখন আমরা এটাকে বলা হয় বাই। এখানে বাই, দ্বারা, দিয়া, কর্তৃক তিনটে শব্দ ব্যবহার হয়েছে। এবার পরেরটা 7 নম্বর, বিহাইন্ড। বিহাইন্ডটা হচ্ছে পিছনে বা আড়ালে।
কোনো কিছুর পেছনে বা আড়ালে, এই পিছন বা আড়াল, যেমন গাছের আড়ালে সে দাঁড়িয়েছিল, গাছটার আড়ালে সে দাঁড়িয়েছিল, বিল্ডিংটার পেছনে সে দাঁড়িয়েছিল, গাছটার আড়ালে বা পিছনে। এই যে যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, he was standing behind the building, he was standing behind the tree। এই যে গাছের আড়ালে সে দাঁড়িয়েছিল, বিল্ডিং এর আড়ালে সে দাঁড়িয়েছিল, এই যে আড়ালে যেটাকে আমরা বলি আড়াল বা পিছন, আড়াল বা পিছন পাশ, তাহলে এই আড়াল বা পিছন পাশটাই মূলত বিহাইন্ড। আমি যদি বাংলায় এই কথাগুলো যদি প্র্যাকটিস না করি, আমি এই প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এই কথাগুলোর সাথে শেয়ার করছি যে ইংরেজিটা আমি পড়াচ্ছি কিন্তু বাংলায়, তাহলে বাংলায় আমি যতক্ষণ পর্যন্ত এই প্রিপজিশন না চিনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি প্রিপজিশনের ব্যবহারটা করতে পারবো না। আমি যত চেষ্টাই করি না কেন, মাতৃভাষা ছাড়া কখনো কোনো বিদেশি ভাষা ডেভেলপ করতে পারে না। তো যাই হোক, আমরা মূল বিষয়ে যাই। বিয়ন্ড, বিয়ন্ড, বিয়ন্ড শব্দটা কি? বিয়ন্ডটা হচ্ছে কোনো কিছু সামর্থ্যের বাইরে, কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে। আমার তাতে ক্যাপাসিটি নেই, আমার তাতে কোনো সামর্থ্য নেই। যেমন মনে করো সে একটা গাড়ি কিনতে চাচ্ছে, তো গাড়িটা কেনার তার অ্যাবিলিটি নেই, তার ক্ষমতা নেই, তার মানে বিয়ন্ড হিজ মিনস, তার সামর্থ্যের বাইরে, বিয়ন্ড মাই কন্ট্রোল। এই যে বিয়ন্ড মাই মিনস, আমি এই কথাটাই লিখেছি, এটা খুব উপযুক্ত একটা উদাহরণ। বিয়ন্ড মাই মিনস মানে আমার সামর্থ্যের বাইরে। তাহলে যখন কোনো কিছু নাগাল পাওয়া যায় না, কোনো কিছু ধরে রাখা যায় না, এটাকেই বলা হচ্ছে বিয়ন্ড বা সামর্থ্যের বাইরে। ওকে, যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করব তোমাকে আরো বেশি উদাহরণ দিয়ে জিনিসটা প্রকাশ করা। তো বিয়ন্ড মাই মিনস মানে আমার সামর্থ্যের বাইরে, আমার সীমার বাইরে। বিয়ন্ড মাই ক্যাপাসিটি, আমার একটা ক্যাপাসিটি আছে, যে কোনো ক্যাপাসিটি আছে, সেটা আমার স্পিকিং অ্যাবিলিটি হোক, আমার টাকা পয়সা হোক, বা আমার সেটা কোনো সঙ্গীতের পদে হোক, যেটাই হোক না, আমার একটা ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটিটা যখন ছাড়িয়ে যাবে সেটাই চলে গেল বিয়ন্ড, বিয়ন্ড মাই অ্যাবিলিটি। বিনিথ, এই বিনিথটা এটার মানে নিচে, তো নিচের মানে আমরা কিন্তু বেশ কয়েকটা নিচে মানে পড়েছি। বিলো মানে নিচে, আন্ডার মানে নিচে, বিনিথ মানে নিচে, ডাউন মানে নিচে, কিন্তু সবগুলো নিচে কিন্তু একরকম না। এইটা কিন্তু খুব কেয়ারফুলি বুঝতে হবে যে বিনিথটা আসলে কি। বিনিথটা হচ্ছে, মনে করো যে তুমি একটা বাসায় থাকো, সেই বাসার উপর তলায় তুমি থাকো, তোমার নিচেই একটা তালা আছে, তাহলে তুমি আসলে কোথায় থাকো? তার মানে বিনিথ ইওর ফ্লোর, অর্থাৎ একজন ব্যক্তি যে যেখানে থাকে সেটা হচ্ছে বিনিথ ইওর ফ্লোর। আমি আরো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে মনে করো একটা গাছ বা গাছে একটা ডাল আছে, একটা ডাল আছে উঁচু পজিশনে, একটা ডাল আছে নিচু পজিশনে, বেশি দূর না, অনেকটা অ্যাবভের মতন। তার মানে আমি হাত দিয়ে দেখাচ্ছি জিনিসটা, এই যে নিচে দিয়ে ডালেটা মনে করে একটা পাখি বসেছিল, তাহলে আমাদের এখানে বিনিথ দ্য ব্রাঞ্চ মানে কি, উপরে একটা ব্রাঞ্চ আছে, ডাল আছে, পাখিটা বসেছিল তার নিচের ডালে, তাহলে বিনিথ দ্য ডাল বা ব্রাঞ্চ, এই যে নিচের ডাল এসে বসেছিল। আবার যদি উপরের ডালকে আমরা ইঙ্গিত করি, সেটা হচ্ছে অ্যাবভ দ্য ব্রাঞ্চ। এই যে অ্যাবভ, গত ভিডিওতে আমরা দেখাচ্ছি, অ্যাবভটা একটু উঁচু নিচু যেখানে বোঝাই, যেমন আমরা বাড়ি দিয়ে আর নদী দিয়ে বুঝাইছিলাম, সাধারণত বাড়িটা নদীর একটু উপরে থাকে, তাহলে বাড়িটা কোথায় আছে? অ্যাবভ দ্য রিভার। বাড়িটা কোথায় আছে? অ্যাবভ দ্য রিভার। এবার রিভারটা কোথায় আছে? বিনিথ দ্য হাউস বা বিনিথ ইওর হোম। এই যে একটু উঁচু নিচু যেটা বললাম, তখন নিচু পজিশনে যেটা থাকে সেটা বিনিথ, যেটা একটু উঁচু পজিশন থাকে সেটা হচ্ছে অ্যাবভ। তো একটা প্রিপজিশনের সাথে আর একটা প্রিপজিশন একটা মানে হো যদি আছে, তাহলে আমি এখানে লিখলাম যে বিনিথ দ্য ব্রাঞ্চ, অর্থাৎ গাছের যে ডালগুলো আছে সেই ডালের ছোট ছোট যে অংশ, উপরের অংশকে না বুঝিয়ে নিচের অংশটাকে বোঝানো হয়, উপরের অংশটাকে
না বুঝিয়ে নিচের অংশটাকে বোঝানো হয়, ওই জন্য বলা হয়েছে বিনিড। এই বিনিডটা বোঝাতে গিয়ে আমাকে আরেকটা কথা মনে পড়লো, যদিও এখানে লেখা নেই, সেটা হচ্ছে আন্ডার। আন্ডারটা কি? আন্ডারটা হচ্ছে যেটা মাটির সাথে সম্পর্ক। যেমন গাছের নিচে একটা কি বলে একটা তোমার একজন মানুষ দাঁড়িয়েছিল, গাছের নিচে যে মানুষটা দাঁড়িয়েছিল সেই মানুষটা কিন্তু ভূমি বরাবর। এই যে গাছের নিচে, এটা হচ্ছে আন্ডার দ্য ট্রি। কিন্তু যখন একজন পাখি গাছের ডালে বসেছিল, উপরের ডাল না হয়ে নিচের ডাল, আমরা ওটাকে বুঝালাম বিনিড দ্য ব্রাঞ্চ বা বিনিড দ্য ট্রি। কারণ পাখি বসে সাধারণত অত নিচে যাবে না, তার মানে আন্ডার মানে একদম গ্রাউন্ড ফ্লোর বোঝাচ্ছে। আর একটা বিষয় বোঝায়, সেটা হচ্ছে ডাউন। ডাউনটা হচ্ছে ভূমি বরাবর, মানে অনেকটা মাটিতে মিশে যাওয়া। তো এই ডাউন বুঝতে গিয়ে আমাকে আপটা বুঝেছে যে উপর থেকে যখন নিচের দিকে নামে এটাকে ডাউন বলা হয়, আর আপটা হচ্ছে উপর থেকে, তার মানে এই যে এই বরাবর, আর আপটা হচ্ছে এই বরাবর। অর্থাৎ এখানে এই যে আপ অ্যান্ড ডাউন, তার মানে উপর থেকে যেটা নিচে নামে সেটা হচ্ছে ডাউন, আর নিচ থেকে যেটা উপর দিকে যায় সেটা হচ্ছে আপ। তার মানে প্রিপজিশন আমাকে একটার সাথে আরেকটা বুঝতে হচ্ছে বা এটা চলে আসছে। তাহলে এই যে ডাউনটা একেবারে মাটিতে বরাবর, যেমন সে মাটিতে পড়ে গেল, তাহলে এই যে মাটিতে সে পড়ে গেল, মাটিতে কিন্তু ধুলির স্বাদ বা ধরাশায়ী খেয়ে গেল। এই যে মাটিতে পড়ে গেল, এটা সে ডাউন হয়ে গেল, ফেল ডাউন। আর কিন্তু আন্ডারটা তা না, আন্ডারটা কোনো কিছু নিচে রাখা, যখন জায়গা আছে, কথাটা ভালো করে বোঝো। তাহলে কোনো কিছুর নিচে, যেমন খাটের নিচে আমগুলো রাখা ছিল, তাহলে এই আমটা কোথায় ছিল? আন্ডার হয়েছিল। তাহলে এখানে কিন্তু যদি তুমি বিলো লেখো বা বিনিড লেখো, তাহলে কিন্তু উত্তরটা হবে না। তো এই যে একটা নিচের মানে আমরা কটা বললাম, বিলো মানে নিচে, আন্ডার মানে নিচে, বিনিড মানে নিচে, ডাউন মানে নিচে, এই যে সবগুলো নিচে, কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, এবং এই ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করো। পয়েন্ট হচ্ছে ডিউরিং, সময় বা কালে। এই সময় বা কাল এইটা কি? যেমন ধরো তোমাকে বলা হয় যে বর্ষাকালে চাষিরা ধান লাগায়। এই যে বর্ষাটা কাল, 2 মাস 3 মাস, যেই টাইমটা বলা হচ্ছে, এই টাইমটাই কি বলা হচ্ছে? ডিউরিং। কিংবা পরীক্ষা চলাকালে সে বাইরে বেরিয়ে এলো, এই যে পরীক্ষা যতক্ষণ চললো, পরীক্ষা এক্সামিনেশন, তাহলে এক্সামিনেশনের আগে সাধারণত ডিউরিংটা বসে গেল। কারণ পরীক্ষাটা সাধারণত 3 ঘন্টা একটা টাইম, এই যে টোটাল টাইম 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 10 দিন হোক, 10 মাস হোক, যখনই টাইম বেঁধে দেবে, সময় বেঁধে দেবে, এই সময় বাধাটাকে বলা হচ্ছে ডিউরিং। আমি কি বোঝাইতে পারছি? সময় বাধাটাকে বলা হচ্ছে ডিউরিং। এখানে একটু লিখে দিই, সময় বাধা, সময় বেঁধে দিয়া, সময় বাধা। ডিউরিং এক্সাম, ডিউরিং এক্সাম মানে পরীক্ষা চলাকালীন সময়। তাহলে ডিউরিংটা আমরা কিভাবে বুঝলাম? কোনো কিছু নির্দিষ্ট যখন সময় ধরে চলে, এটাকে বলা হচ্ছে ডিউরিং। এক্সেপ্ট, ব্যতীত, লেখা আছে এক্সেপ্ট মানে ব্যতীত। যেমন মা ছাড়া আমার এই জগতে, এটা অনেকটা উইদাউটের সাথে সম্পর্ক। তো যখন আমরা উইদাউট বুঝাবো তখন এটা বলবো। এক্সেপ্টটা কোথায় ব্যবহার হয়? যেমন পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। এই যে মা আমার অনলি অবলম্বন, কথাটা ভালো করে পড়ে, অনলি অবলম্বন, একমাত্র মা। যে বিষয়টাকে একমাত্র গুরুত্ব দেওয়া হয়, অনলি ওয়ান, একমাত্র, এই তার আগেই সাধারণত এক্সেপ্টটা বসে। যেমন সে গান ছাড়া কিচ্ছু ভালোবাসে না। আমার কথাই বলি, আমি গানের মানুষ, আমি গান ছাড়া কিছু ভালো লাগে না। আমার গানটা আমার কাছে, সঙ্গীত সাহিত্য ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। সঙ্গীত সাহিত্য লেখাপড়া ছাড়া আমার জগতে বাদ বাকি কোনো কিছুতেই ইন্টারেস্ট লাগে না। তো এই যে মিউজিক ছাড়া আমি কিছু ভালো লাগে না, মিউজিকটাকে আমি গুরুত্ব দিচ্ছি, এক্সেপ্ট মিউজিক। মা ছাড়া আমার জগতে কেউ নেই। মাটা আমার অনলি অবলম্বন, এক্সেপ্ট মাই মাদার। আই ক্যান নট লিভ এক্সেপ্ট মাই মাদার। আমি মা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। এই যে মাকে আমরা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন এটা অ্যাকসেপ্টের ব্যবহার আছে। আশা করি আমি তোমাদের সামনে তথ্যগুলো তুলে ধরতে পারছি। আরও অনেক কিছু বলার ছিল, তো যেহেতু এটা অনলাইন এডুকেশন, তো এখানে অনেক কিছু মানে অ্যাভয়েড করে চলতে হয়। তো লার্নিংয়ের সাথে
কিছু পাশাপাশি কিছু বিষয় আছে যেগুলো আমরা লার্নিংটাকে আরো ইলাবোরেট করে তোলে, আরো বা সামনের দিকে এগিয়ে তোলে অনেকটা। যার বলা হয় যে আমাদের এক্সপ্রেশনটা বা ভাব প্রকাশটা আরো সুন্দর করে তোলা হয়। তো এইটা আমি তোমাদের সামনে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে সেই শেষ অনুরোধটা করে যাই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে তোমরা দ্রুত নোটিফিকেশনটা পাও এবং আমি ভিডিও বানাতে যাতে আরো উৎসাহিত হই। ওকে, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।